অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি পড়েছি এবং আগেই আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই ২টি পর্বের লিংক আমি দিয়ে দিব। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। খানিক পরে প্রাণেশের মনে হলো গতকাল এখানে আসার পর চারপাশটা মোটেই দেখা হয়নি। গাড়ি থেকে নেমে সাঁকো পেরিয়ে সেই ভেতরে এসেছিল, তারপর আর বাইরে যাওয়া হয়নি। ঘরের বাইরে বেরিয়ে মেয়েটিকে দেখতে পেল না প্রাণেশ। নিশ্চয়ই রান্নাঘরের কাজ করছে ও। প্রাণেশ সাঁকোর ওপরে উঠে এলো। সুটকেসটার কথা মনে এলো। কয়েকটা জামা, প্যান্ট, পাজামা ও কিছু টাকা ছাড়া ওর ভেতরে কিছু নেই। মেয়েটি নিশ্চয়ই এসব ব্যাপারে উদাসীন। আর বাইরের লোক এটুকুর জন্য এত কষ্ট করে এত দূরে আসবে না। সাঁকোর ওপারে সেই এবড়ো থেবড়ো রাস্তা, যেটা দিয়ে নাচতে নাচতে কাল গাড়ি এসেছিল। সেদিকে কোনো মানুষ দূরের কথা, প্রাণের চিহ্ন নেই। সাঁকোর ওপর দাঁড়িয়ে সে গম্ভীর ভঙ্গিতে বয়ে যাওয়া জল দেখতে পেল। এই নদী একেবারেই অগভীর নয়। সে সতর্ক চোখে ওই জলে কাল রাতে দেখা সাপটাকে খুঁজতে চেষ্টা করল। না, দেখা গেল না। অথচ কাল শেয়ালটাকে গিলতে গিলতে সাপটা এই নদীতেই নেমেছিল। সম্ভবত এই নদীতেই সে থাকে। কিন্তু নদীর কোনখানে? দিনের বেলায় এই জায়গাটাকে কত শান্ত দেখাচ্ছে। কিছু পাখি চলে এসেছে খাবারের খোঁজে। আর রাত্রে যেন এখানে ভয়ঙ্কর নৈশব্দ চেপে বসে। নদী থেকে উঠে এসে ওই সাপটাই বোধহয় তখন রাজত্ব করে। কিন্তু পেট ভরে খাবার খেয়ে সাপটার কতদিন বিশ্রাম হয় তা কে জানে। প্রাণেশ হাঁটতে শুরু করলো। গাড়ি চলার রাস্তা দিয়ে নয়, বাঁদিকের পায়ে চলা পথ ধরে হেঁটে এলো নদীর ধার দিয়ে। সামনে একটা টিলা। সেই টিলার ওপরে উঠে অবাক হয়ে গেল সে। নদীর পাড় থেকে অনেকটা দূরত্বে ছবির মতো একটা গ্রাম। সেই গ্রাম আর নদীর মধ্যে যে জমি, সেখানে সদ্য চাষ করা হয়েছে। সম্ভবত সবে বীজ বোনা হয়েছে। চারপাশে কোনো লোকজন বলতে কয়েকটি শিশুকে খেলতে দেখা যাচ্ছে। প্রাণেশ অনুমান করলো বদন সুন্দরবাবুর রান্না যে মেয়েটি করে, তার বাড়ি নিশ্চয়ই এই গ্রামে। কিন্তু এই সকাল পার হওয়ার সময়টায় প্রাপ্তবয়স্ক মানুষদের গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? উত্তরটা পেতে নদীর ধার ধরে আরো খানিকটা হাঁটতে হলো। প্রায় ২৫-৩০ জন নারী পুরুষ টিলার ওপাশে জমি কুপিয়ে মাটি ওপর নিচ করছে। তারা প্রাণেশকে দেখে কাজ থামালো। দূর থেকেই কয়েকজন কপালে হাত তুলে নমস্কার জানালো। বদন সুন্দরবাবু কাল বলেছিলেন, ইতিমধ্যে কয়েক বিঘে জমিতে চাষের কাজ শুরু হয়ে গিয়েছে। এই এলাকায় কফি চাষ আগে কখনো হয়নি। কফি চাষ করে তা পানের যোগ্য তৈরি করে নেওয়ার ঝামেলা খুব বেশি নয়। পরিকল্পনা সফল হলে কোম্পানি ভালো লাভবান হবে। চাষের জমির দিকে পা না বাড়িয়ে আবার ফেরার পথ ধরল প্রাণেশ। ওই নির্জন গ্রামে যারা বাস করে, তাদের শিশুরা ছাড়া এই চরাচর জনশূন্য, অন্তত এই মুহূর্তে। ফিরে আসার সময় প্রাণেশ তার এখনকার জীবনযাপন নিয়ে ভাবছিল। বদন সুন্দরবাবু ফিরে না আসা পর্যন্ত, অথবা মাসখানেক পরে অবসর নিয়ে তিনি একেবারে চলে যাওয়ার পরে এই এলাকায় তাকে থাকতে হবে। সকালে ঘুম ভাঙার পরে অপেক্ষা করতে হবে কাজের মেয়েটির জন্যে। সে এসে চা করে দেবে। চা অবশ্য সে নিজেই করে নিতে পারবে। মেয়েটির আসার জন্য অপেক্ষা করার দরকার হবে না। রান্না শেষ করে মেয়েটি চলে গেলে অফিসের কাজ ইচ্ছে মতো করলেই হবে। স্নান খাওয়া শেষ করে দুপুরে লম্বা ঘুম দেওয়া যাবে। তবে সেই ঘুম যাতে দিন ফুরোবার আগেই ভাঙে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাত নামলেই এই জায়গা তার পক্ষে ভয়ঙ্কর হয়ে যাবে। কাল রাত্রে ওই বিরাট সাপটাকে দেখতে পেয়েছিল, যেটা স্বচ্ছন্দে একটা জন্তু গিলে খেতে পারে। ওই সাপের আস্তানা এই নদীতেই। ওর সঙ্গে লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না। নিজেকে বাঁচাতে তাই সারা রাত দরজা বন্ধ রাখতে হবে। সেই দরজা খোলা যাবে না ভোরের আলো ফোটার আগে। সাঁকোর উপরে দাঁড়িয়ে প্রাণেশের মনে প্রশ্নটা এলো, এইভাবে একা একা এমন জনমানবহীন জায়গায় কতদিন বাস করা যায়? সে চাকরি পাচ্ছিল না, এ কথা ঠিক। বাড়িতে বেকার হয়ে বসে থাকায় দাদা বৌদির মুখ দুটো যে থমথমে হয়ে উঠেছিল, তা সে দেখেছে।
এই চাকরির জন্য আবেদন করার সময় সে আশা করেনি ভাগ্য সাহায্য করবে। যখন পরীক্ষা জিজ্ঞাসাবাদের পরে তাকে জানানো হলো মধুবা নদীর পাড়ের শহরের অফিসে গিয়ে তাকে যোগ দিতে হবে, তখন সে খুব খুশি হয়েছিল। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরে তাকে যে এমন নিরালায় চলে আসতে হবে যেখানে কথা বলার পর্যন্ত কোনো সঙ্গী নেই, তা সে কল্পনা করেনি। মাথা নাড়ল প্রাণেশ। এখন আর তার কিছু করার নেই। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার জন্যে এই চাকরিটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। তার মনে পড়ল দাদা বৌদির মুখ দুটো। সে চাকরি পেয়েছে খবরটা শোনার পর যেন মেঘ সরে গিয়ে আলো ফুটেছিল ওদের মুখে। কিন্তু তখন যদি জানতে পারতো এরকম নির্জনে তাকে আসতে হবে, তাহলে সে কি করত? হাসল প্রাণেশ। না হেসে তো কোনো উপায় ছিল না। এখন তার অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। বদন সুন্দরবাবুর ফিরে আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। সাঁকো থেকে নেমে এসে প্রাণেশ দেখতে পেল মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে আছে। এখন ওড়নাটা নাক পর্যন্ত নেমে এসেছে। প্রাণেশ জিজ্ঞাসা করল, তোমার কাজ কি হয়ে গিয়েছে? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রাণেশ জিজ্ঞাসা করল, তোমার নাম কি? একটু কেঁপে উঠল ঠোঁট। তারপর মেয়েটির নিচু স্বর কানে এলো, বন্যা। নাম শুনে হেসে ফেলল প্রাণেশ। সেই কানা ছেলের নাম পদ্মলোচন। যার মুখে শব্দ ফোটে না তার নাম বন্যা। কিন্তু গম্ভীর হলো সে। বলল, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আচ্ছা, ওই ও পাশে যে গ্রাম দেখে এলাম সেখানে কি তুমি থাকো? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। তুমি কি এই মাসের মাইনে পেয়ে গেছো? আবার মাথা নাড়ল। হ্যাঁ বলল কথা না বলে। বেশ, এখন তুমি বাড়ি যেতে পারো। ও, তুমি তো রোজ সকালে এখানে কাজে আসো, বিকেলের আগে কি আরেকবার আসা সম্ভব নয়? মেয়েটি মাথা নিচু করল, কিছু বলল না। ওর আপত্তি আছে অনুমান করে প্রাণেশ বলল, গত রাতে খেতে গিয়ে দেখলাম ভাত বেশ শুকিয়ে গিয়েছে। ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। তুমি যদি তাড়াতাড়ি এসে দিন ফুরিয়ে যাওয়ার আগেই রান্না করে দিয়ে যাও তাহলে ভালো হয়। অবশ্য যার কাছে কাজ করতে তার সঙ্গে যদি কথা বলে সিদ্ধান্ত নিতে চাও তাহলে তিনি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারো। বন্যা মাথা নাড়ল। এই ভঙ্গিটার সঠিক অর্থ বোধগম্য হলো না প্রাণেশের। মেয়েটাকে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে সাঁকো পেরিয়ে চলে যেতে দেখল সে। আজ দুপুরের খাবার বেশ তৃপ্তির সঙ্গে খেলো প্রাণেশ। গত রাতের চেয়ে অনেক ভালো রান্না হয়েছে আজ। খাওয়ার পর বদন সুন্দরবাবুর দিয়ে যাওয়া অফিসের কাগজগুলো নিয়ে বসল প্রাণেশ। জমি প্রস্তুত করার কাজ চলছে। কোম্পানি এই তল্লাটে কফির চাষ করতে চায়। কফি এই দেশে হয়নি, কেউ চেষ্টাও করেনি। কিন্তু কফির চাষ করতে হলে ওই ব্যাপারে অভিজ্ঞ লোকজন দরকার হবে। তার তো কোনো অভিজ্ঞতাই নেই। তার জানা নেই বদন সুন্দরবাবুর কফি চাষ করার ব্যাপারে অভিজ্ঞতা আছে কিনা। তাহলে নিশ্চয়ই কফির ব্যাপারে অভিজ্ঞতা আছে এমন লোকজন এখানে আসবে। কোম্পানি নিশ্চয়ই এসব ব্যাপার ভেবেই কাজ শুরু করেছে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে দিবানিদ্রার চেষ্টা যখন করছে তখনই কানে আওয়াজটা এলো। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে লোকজন যেন এই দিকেই আসছে। চটপট বিছানা ফেলে ঘর থেকে বেরিয়ে নদীর কাছে গিয়ে অবাক হয়ে দেখল প্রাণেশ। 4 জন মানুষ হেঁটে আসছে। তাদের 2 জন বয়স্ক পুরুষ, একজন মধ্যবয়সী নারী, চতুর্থ জন যে বন্যা তাতে কোনো সন্দেহ নেই। বন্যা ছাড়া বাকি 3 জনের হাতে ঘরোয়া বাদ্যযন্ত্র। তারা সেই যন্ত্রগুলো বাজাতে বাজাতে আসছে। সাঁকোর কাছে এসে ওরা প্রাণেশকে দেখে থেমে গেল। প্রাণেশ গলা তুলে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এরা কারা বন্যা? সবচেয়ে বয়স্ক লোকটি কথা বলল, আগে আমি ওর বাবা, ও আমার ভাই, তার পাশে ওর মা। ও, আপনারা এইভাবে বাজনা বাজাতে বাজাতে এলেন কেন? বিস্ময় চেপে রাখতে পারল না প্রাণেশ। আমার মেয়ে কাজ শেষ করে যখন ফিরে যাবে তখন যদি আলো কমে যায় তাহলে ওর বিপদ হতে পারে। এখানে অনেক ভয়ঙ্কর হিংস্র প্রাণী রাতের বেলায় বেরিয়ে আসে। এই নদীতে 2টো বিশাল সাপ আছে যাদের দিনের বেলায় দেখাই যায় না। আপনি মেয়েকে সকালের পর বিকেলেও আসতে বলেছেন, তাই ওর প্রাণহানি যাতে না হয় তাই আমরা সঙ্গে এসেছি।
এই বাজনা বাজাচ্ছি যাতে আওয়াজ শুনে ওরা ভয় পেয়ে সামনে না আসে। ও কাজ করুক, আমরা এখানে অপেক্ষা করছি। তবে বাবু, অন্ধকার নেমে আসার আগেই আমরা যাতে ফিরে যেতে পারি, তাহলে খুব ভালো হয়। কন্যার বাবা হাত জোড় করে বলল। শোনার পর ঠোঁট কামড়ালো প্রাণেশ। এখানে মানুষের নিরাপত্তা এত কম, বিশেষ করে আলো নিভে গেলে যে থাকেই না, তা সে বুঝতে পারেনি। বদন সুন্দরবাবু শুধু বলেছিলেন অন্ধকার নামলে ঘরের বাইরে না যেতে। ওর এই কথায় আর কতটুকুই বোঝা যায়। সে মাথা নেড়ে বলল, এই অবস্থার কথা আমি জানতাম না। আমি চাই না আমার কাছে কাজ করতে এসে আপনার মেয়ের কোনো বিপদ হোক। ঠিক আছে, ও যেমন সকালে আলো ফুটলে কাজ করতে আসে তেমনই আসুক, বিকেলে আসতে হবে না। প্রৌঢ়ার মুখে হাসি ফুটল, কিন্তু তার মেয়ে দেহাতি ভাষায় কিছু বললে প্রৌঢ়া মাথা নেড়ে সম্মতি দিল। সঙ্গে সঙ্গে পা বাড়ালো বন্যা। সঙ্গীরা কেউ সাঁকো পেরিয়ে এলো না। প্রাণেশ জিজ্ঞাসা করল, এখানে যে এত হিংস্র প্রাণী রাতের বেলায় ঘুরে বেড়ায়, আপনাদের কোনো ক্ষতি হয়নি? প্রৌঢ়া সবার আগে জবাব দিল, ওরাও তো ভগবানের জীব, ওদের ক্ষতি না করলে ওরাও মানুষের ক্ষতি করে না। তবে রাতের বেলায় বোধহয় চোখে কম দেখে, তাই মাঝে মাঝে ভুল করে ফেলে। সরকার কোনো ব্যবস্থা নেয় না? জিজ্ঞাসা করল প্রাণেশ। মেয়েটির বাবা বলল, কখনো কখনো পুলিশ দিনের বেলায় আসে, চারধার ঘুরে দেখে, আবার আলো ফুরোবার আগেই চলে যায়। প্রৌঢ় বলল, আপনি রাতের বেলা ঘর থেকে বের হবেন না, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। প্রৌঢ়া বলল, ওই কথাটা বলে দে। ও, যদি কখনো রাতের বেলা সাপ দুটোর সামনে পড়ে যান, তাহলে তাড়াতাড়ি ওর ডান দিকে চলে যান, গেলে বিপদ কম হবে। ডান দিকে গেলে বিপদ কম হবে কেন? দুটো সাপের ডান দিকের চোখে দৃষ্টি নেই, ডান চোখে ওরা শুধু দেখতে পায় না। ডান দিকের কিছু দেখতে হলে মুখ ঘুরিয়ে বাঁ চোখে দেখে, সেজন্য পালিয়ে যাওয়ার সময় পাওয়া যায়। প্রৌঢ়া বলল, আপনারা কতদিন এখানে আছেন? প্রৌঢ় বলল, তা আমরা জানি না, আমাদের বাপ ঠাকুরদা, তাদের বাপ ঠাকুরদারা তো এখানেই ছিল। আপনারা রোজগারের জন্য শহরে যান না? না গেলে কি করে চলবে? প্রত্যেক পরিবারের একজন শহরে গিয়ে কাজ করে। আগে শুধু ছেলেরাই যেত, এখন যে পরিবারে ছেলে নেই কিন্তু মেয়ে আছে, সেই পরিবারের মেয়ে যাচ্ছে রোজগার করতে। তাছাড়া জমি থেকে বছরে দুবার ফসল তুলি আমরা। লোকটি সরল গলায় বলল। কথায় কথায় 1 ঘন্টা চলে গিয়েছিল। কাজ শেষ করে বন্যা সাঁকো পেরিয়ে চলে এলে প্রাণেশ বলল, কাল থেকে সকালেই আসবে, বিকেলে আসার দরকার নেই, বুঝলে? মেয়েটা কোনো কথা বলল না। বাবা মায়ের সঙ্গে তার গ্রামে ফিরে গেল। ওরা চলে যাওয়ার পরেই মনে হলো পৃথিবীটা শব্দহীন হয়ে গেল। এখনো সূর্য দিগন্ত থেকে অনেকটা উপরে, চৌদিক আলোয় ঝকঝক করছে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। মুখ তুলল প্রাণেশ। একটা পাখিও নজরে এলো না। সাঁকোর উপরে এসে দাঁড়ালো সে। নিচে জলের স্রোত নেই চোখে পড়ার মতো, কিন্তু জল বয়ে চলেছে অত্যন্ত ধীর গতিতে। বোঝাই যাচ্ছে জল এখানে অনেকটাই গভীর। কিছুক্ষণ তাকিয়ে থেকেও নদীর জলে একটাও মাছকে ভেসে যেতে দেখল না প্রাণেশ। এত চওড়া জলের ধারায় মাছ থাকবে না, তা কি হয়? নাকি সেই বিশাল সাপ দুটোর জন্য মাছেরা এই এলাকা ছেড়ে গেছে? নদীর এপারে বাড়ির চৌহদ্দিটা ঘুরে ঘুরে দেখল প্রাণেশ। যে মানুষটি এখানে অফিস করার কথা ভেবেছিলেন, তিনি কি কবিতা লিখতেন? সরকারি বা বেসরকারি কোনো অফিসকে এমন জায়গায় এর আগে দেখেনি প্রাণেশ। যতই সুন্দর হোক, রাত নামলেই তো ভয়ঙ্কর হয়ে যাবে। এরকম জায়গায় কদিন একা একা থাকা সম্ভব? সঙ্গে সঙ্গে বদন সুন্দরবাবুর মুখ মনে পড়ল। ওই ভদ্রলোক তো একাই এখানে থাকতেন। কিভাবে থাকতেন? তার সময় কাটতো কি করে? একঘেয়ে লাগতো না? নাকি বদন সুন্দরবাবুর সময় কাটানোর কোনো উপায় ছিল, যেটা তিনি প্রাণেশকে বলে যাননি? কান খাড়া করলো প্রাণেশ। গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে আসছে। সে এগিয়ে গিয়ে সাঁকোর উপর দাঁড়াতেই গাড়িটাকে দেখতে পেল। ওটা একটা বড় ভ্যান। লাফাতে লাফাতে ভ্যানটা এগিয়ে আসছে। খুশি হলো প্রাণেশ। যাক,
মানুষের মুখ দেখা যাবে, তার মানে সময়টা ভালো কাটবে। গাড়িটা এসে সাঁকোর সামনে দাঁড়ালে ড্রাইভারের আগে একজন মহিলা নেমে এলেন। নেমে আঙুল নেড়ে প্রাণেশকে ইশারা করলেন কাছে যেতে। মহিলা মধ্যবয়সী এবং দেখলে বোঝা যায় একসময় সুন্দরী ছিলেন। কি করবে বুঝতে না পেরে প্রাণেশ সাঁকো পেরিয়ে দাঁড়িয়ে গেল। মহিলা তেজি গলায় জিজ্ঞাসা করলেন, বদন সুন্দর বাবুকে ডেকে দিন, জলদি। প্রাণেশ মাথা নেড়ে বলল, উনি তো নেই। নেই? নেই মানে? ভদ্রমহিলার চোখ কপালে উঠল। উনি এখানে নেই, ওর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাই উনি সেখানেই গিয়েছেন। প্রাণেশ বলল, আপনি কে? আমি কাল এখানে জয়েন করেছি। ও, কি নাম আপনার? নিজের নাম জানিয়ে প্রাণেশ বলল, আপনার পরিচয়টা? জবাব না দিয়ে ভদ্রমহিলা ড্রাইভারকে বললেন, মালগুলো নামিয়ে দাও, বিকেল হয়ে আসছে, তাড়াতাড়ি ফিরতে হবে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ড্রাইভার পেছনে রাখা দুটো বড় বাক্স নিচে নামিয়ে রাখল। ভদ্রমহিলা ঘুরে দাঁড়ালেন। এই দুটো বাক্স ভেতরে নিয়ে গিয়ে রাখুন, বদন সুন্দরবাবু ফিরে এসে দেখলেই বুঝতে পারবেন। চলো ড্রাইভার। এবড়ো থেবড়ো পথ দিয়ে দুলতে দুলতে গাড়িটা ভদ্রমহিলাকে নিয়ে চলে যাওয়ার পরে প্রাণেশ বাক্স দুটোর দিকে তাকালো। মাঝারি আকৃতির মোটা পিচ বোর্ডের বাক্সের ভেতরে কি আছে তা ভদ্রমহিলা বলে গেলেন না। একটু বিরক্ত হলো প্রাণেশ। ভদ্রমহিলা নিশ্চয়ই জানেন এখানে বদন সুন্দরবাবু একাই থাকেন, কোনো সাহায্যকারী নেই। বাক্স দুটো গাড়ি থেকে নিচে না নামিয়ে ড্রাইভারকে বলতে পারতেন ভেতরের ঘরে পৌঁছে দিতে। তিনি কি করে ভেবে নিলেন যে ভারী বাক্স দুটো সে ভেতরে বয়ে নিয়ে যাবে? কিছু কিছু মানুষ যেন হুকুম করার জন্যই পৃথিবীতে আসেন। বোধহয় এই মহিলা তাদেরই একজন। বাক্স দুটো এক এক করে ঘরে এনে রাখলো প্রাণেশ। ভেতরে কি আছে তা নিয়ে মাথা ঘামালো না। ওটা বদন সুন্দর বাবু এসে দেখবেন। সে অনুমান করলো বাক্সগুলো অফিসের কাজের সূত্রে এখানে পৌঁছে দিয়ে গেলেন ভদ্রমহিলা। কিন্তু এইরকম কাজ সাধারণত মহিলারা করেন না। এই মহিলাটা কে? সূর্য পশ্চিম দিকে ঝুঁকছে যখন, তখন আবার গাড়ির আওয়াজ কানে এলো। প্রাণেশ ঘরের বাইরে দাঁড়িয়ে নদীর দিকে সতর্ক চোখে লক্ষ্য করছিল। একটা বিশাল সাপকে সে দেখতে পেয়েছিল। ওরা বলে গেল জোড়া সাপ আছে। নিশ্চয়ই সেই সাপটা না খেয়ে থাকতে পারে না। খাবারের সন্ধানে তাকেও ডাঙায় উঠে আসতে হয়। কিন্তু সূর্য যত পশ্চিমমুখী হচ্ছে তত নদীর জলের রং একটু একটু করে বদলে যাচ্ছে। শান্ত ঢেউ থেকে মাথা তুলছে না দুটো সাপের একটাও। প্রাণেশ জলের কাছাকাছি এসে দাঁড়ালো। সাপ দুটো যদি এক চোখে দেখতে না পায়, তাহলে কি ওরা অন্ধকার ঘন না হওয়া পর্যন্ত জলের নিচে অপেক্ষা করে? হঠাৎই গাড়ির শব্দ কানে এলো। গাড়িটার আওয়াজ বলছে ওটা এদিকেই আসছে। প্রাণের সাঁকোর উপরে উঠে আসতেই গাড়িটাকে দেখতে পেল। খুব ধীর গতিতে এগিয়ে আসছে। সে অবাক হলো। এই গাড়িতেই তো একটু আগে ভদ্রমহিলা এসেছিলেন, দুটো বাক্স নামিয়ে দিয়ে ফিরে গিয়েছিলেন। প্রাণেশের মনে হলো আরো কিছু দেওয়ার কথা ছিল হয়তো, তখন খেয়াল করেননি বলে আবার ফিরে আসছেন। কাছাকাছি আসতেই প্রাণেশের চোখে পড়ল গাড়ির ডান দিকের সামনের পেছনের চাকা দুটো বসে গিয়েছে। ওই অবস্থায় কোনো রকমে চালিয়ে ফেরত এসেছে ড্রাইভার। দরজা খুলে নেমে এলেন ভদ্রমহিলা। চিৎকার করে বললেন, রাস্তাটার এমন 12টা বাজিয়ে রেখেছেন কেন, হ্যাঁ? মানে? মানে বুঝলেন না? আমার গাড়ির দুটো চাকা পাংচার হয়ে গেল, সেটা তো দেখতেই পাচ্ছেন। রাস্তাটা পরিষ্কার করে রাখেননি কেন? সময় পাইনি, আমি তো গতকাল মাত্র এসেছি। প্রাণেশ বলল। বাঙালির ঠোঁটে সব সময় অজুহাত তৈরি থাকে। উফ! ভদ্রমহিলা বললেন, আমাদের ডিকিতে একটা স্পেয়ার চাকা আছে, তাই অন্তত আরেকটা চাকা রিপেয়ার করিয়ে আনতে হবে। কত দূরে গ্যারাজ আছে? আমি কাল এসেছি, এখানকার কিছুই চিনি না। প্রাণেশ বলল। ও তাই? আপনি কি নিজেকে চেনেন? তাকালেন ভদ্রমহিলা। এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে না পেরে মাথা নাড়ল প্রাণেশ, যা কোনো স্পষ্ট জবাব করল না। ততক্ষণে ড্রাইভার গাড়ির চাকা খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। ভদ্রমহিলা তার ব্যাগ থেকে মোবাইল বের করে নম্বর টিপবেন। সঙ্গে সঙ্গে তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। মাথা নেড়ে মোবাইল বন্ধ করে জিজ্ঞাসা করলেন, চাকা সারানোর গ্যারেজ এখান থেকে কত দূরে তা কি আপনার জানা আছে?
মাথা নাড়ল। আজ্ঞে না, আমি গতকাল এখানে এসেছি। আশ্চর্য ব্যাপার, আপনি তো কোনো কাজেই লাগছেন না। ভদ্রমহিলা ঠোঁট বেঁকালেন। তারপর কয়েক পা এগিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, কোথায় সারানো যাবে ইনি জানেন না? চাকা দুটো খুলে একটু হাঁটাহাঁটি করে দেখো। লোকজন পেলে জিজ্ঞাসা করো গ্যারাজ কোথায় আছে। একটু থেমে প্রশ্ন করলেন, শুনতে পাচ্ছ? পাচ্ছি। একটা চাকা নিয়ে যাচ্ছি, যদি তাড়াতাড়ি সারানো যায় তাহলে নিয়ে আসবো। রাত হয়ে গেলে মুশকিলে পড়ব। ড্রাইভার উঠে দাঁড়ালো। তার মানে? কিসের মুশকিল? রাত্রে নাকি এদিকে জীবজন্তু ঘুরে বেড়ায়। আসার সময় শুনলেন না, লোকটা বলল দিনে দিনে ফিরে যেতে। 20টা টাকা দিন। হাত বাড়ালো লোকটা। বিরক্ত মুখে ব্যাগ থেকে টাকা বের করে দিলেন ভদ্রমহিলা। যদি দেখো সারাতে দেরি হবে, রাত হয়ে যাবে, তাহলে তুমি রাত নাম্বার আগেই ফিরে এসো। বুঝতে পারছো কেন আমি কথা বলছি? মাথা নেড়ে গাড়ির চাকাটাকে হাতের ঠালায় গড়িয়ে নিয়ে গেল ড্রাইভার। ভদ্রমহিলা প্রাণেশের দিকে তাকালেন। আপনি যে আমাকে চেনেন না তা বুঝতে পারছি। আমি গতকাল এসেছি, প্রাণেশ বলল। এখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি শহরে যেতে বাধ্য হয়েছেন। বুঝলাম, কিন্তু আমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? ও, দেখুন এখানে দুটো ঘর আছে, একটায় আমি থাকি আর দ্বিতীয়টা, বলে একটু চুপ করে বলল, দ্বিতীয়টায় কি আছে তা আমি এখনো ভালো করে দেখিনি। অবশ্য যতক্ষণ চাকা সারিয়ে ড্রাইভার না ফিরে আসছে ততক্ষণ আপনি আমি যে ঘরে আছি সেখানেই থাকতে পারেন। মানে? আমি আপনার সঙ্গে এক ঘরে থাকবো? চেঁচিয়ে প্রশ্নটা করলেন ভদ্রমহিলা। তার মুখ লালচে হয়ে গেল। না না, আমি সেটা বলিনি। আমি বাইরে থাকবো, আপনি বড় ঘরের ভেতরে থাকবেন। ড্রাইভার ফেরত না আসা পর্যন্ত আমি বাইরেই অপেক্ষা করব। আসুন, ঘরটা দেখিয়ে দিচ্ছি। প্রাণেশ হাঁটা শুরু করলে ভদ্রমহিলা তাকে অনুসরণ করলেন। ঘরের দরজা খোলাই ছিল। প্রাণেশ বারান্দায় দাঁড়িয়ে বলল, এই ঘর, ভেতরে বসার জায়গা আছে। ভদ্রমহিলা গম্ভীর মুখে দরজা থেকে একবার ভেতরটা উকি দিয়ে দেখে ভেতরে পা বাড়ালেন। 5 সেকেন্ডের মধ্যেই তার চিৎকার কানে এলো। এই যে শুনছেন? দ্রুত দরজায় পৌঁছে প্রাণেশ জিজ্ঞাসা করল, বলুন। এটা কি? একটা আঙুল চারপাশে ঘোরালেন ভদ্রমহিলা। আগে ঘর। লাস্ট কবে পরিষ্কার করেছেন? আমি ঠিক জানি না, গতকাল এসেছি তো। তখন থেকেই একটা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। কি নোংরা, কি নোংরা! কোনো মানুষ যে এভাবে বাস করতে পারে কল্পনাও করিনি। দয়া করে চেয়ারটা বাইরের বারান্দায় নিয়ে যান। যতক্ষণ ড্রাইভার না ফিরছে ততক্ষণ ওখানেই বসতে হবে আমাকে। ভদ্রমহিলা প্রাণেশের পাশ কাটিয়ে বারান্দায় চলে এলেন। মুখ ঘুরিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল প্রাণেশ। রোদ নিভে গেল, যথেষ্ট আলো রয়েছে পৃথিবীতে, কিন্তু অন্ধকার নেমে গেলে যে বাইরের বারান্দায় বসা নিরাপদ হবে না, এ কথা ভদ্রমহিলাকে জানানো দরকার। হঠাৎ ভদ্রমহিলার বদলে যাওয়া গলার স্বর কানে এলো। হোমা, কি ওটা? নদীর জলে কি ভাসছে? বাইরে বেরিয়ে নদীর দিকে তাকিয়ে প্রাণেশ বলল, সর্বনাশ! তার মানে? ভদ্রমহিলা ঘরের দিকে 2 পা পিছিয়ে গেলেন। সাপ! অজগরের মতো বড় সাপ। 2টো আছে বলে শুনেছি। তার একটা গতরাতে শেয়াল গিলে খেয়েছে, প্রাণেশ জানালো। সে কি? এ কথা আগে বলেননি কেন? ভদ্রমহিলা এবার ঘরের ভেতরে। মানে প্রসঙ্গ তো ওঠেনি, তবে শুনেছি অজগর পেট ভর্তি খাবার খেলে বেশ কিছুদিন খাবারের সন্ধানে বাইরে আসে না। প্রাণেশ বলল। বললেন 2টো সাপ আছে। একটা না হয় কাল খেয়েছে, অন্যটা? তাকে আমি খেতে দেখিনি। অদ্ভুত ব্যাপার, সাপটা তো ওপরে উঠে আসতে পারে। তা পারে, অন্য সাপটা ওপরে উঠেই শেয়াল ধরেছিল। তার মানে এখানে শেয়ালও আছে? তাই তো গত রাতে দেখলাম। মাথা নাড়লেন ভদ্রমহিলা। আমি কি পাগল হয়ে যাব? আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিন। কথা বাড়ালো না প্রাণেশ, দরজা বন্ধ করলো। কিন্তু ওই সাপ এই দরজা ভাঙবে না তো? জানি না, কাল তো ভাঙেনি। এ কি, আপনি ভেতরে চলে এলেন আর চেয়ারটাকে নিয়ে আসেননি? আপনার মাথায় কি আছে বলুন তো? প্রাণেশ খুব সতর্ক হয়ে দরজা খুলতেই দেখল সাপটা জল ছেড়ে উঠে আসছে।
প্রায় ছোঁ মেরে চেয়ারটাকে তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করল প্রাণেশ। ভদ্রমহিলা যেন ভয় পেলেন। এ কি? মনে হয় কালকের সাপের জোড়াটা। আলো কমে যেতেই জল ছেড়ে উঠে এদিকে আসছে। আত্মরক্ষা করার জন্য দরজাটা বন্ধ করে দিতে হলো। বুকে হাত দিয়ে একটু স্বস্তির শ্বাস ফেললেন মহিলা। এই দরজাটা শক্ত তো? যে ভাঙতে চাইবে তার শরীরের শক্তি কত তার উপর নির্ভর করবে। হুম। ভদ্রমহিলা বললেন, এখন এই অন্ধকারে কি বসে থাকতে হবে? প্রাণেশ ঘরের হ্যারিকেনটা জ্বালিয়ে দিতেই আবছা আলোয় ঘরটা আলোকিত হলো। প্রাণেশ বলল, আপনি এই চেয়ারে আরাম করে বসুন। চেয়ারে বসে ভদ্রমহিলা বললেন, এখানে যে এত বড় সাপের উপদ্রব তা আমায় কেউ বলেনি। আমি এর আগে একবার এখানে এসেছি, সেটা ভর দুপুরে। শহর থেকে ফেরার পথে 10 মিনিট ছিলাম। ওই ভদ্রলোক, কি যেন নাম? বদন সুন্দরবাবু। অদ্ভুত নাম। যে নাম রেখেছিল সে ওর বদনের কোথায় সৌন্দর্য দেখেছিল তা ঈশ্বর জানেন। শুনেছি লোকটা খুব কাজের। কিন্তু এই তো ঘরের অবস্থা। গরুর গোয়ালও এর চেয়ে চমৎকার পরিষ্কার রাখা হয়। বদন সুন্দরবাবু ফিরে এলে আপনার কথা জানিয়ে দেব। প্রাণেশের কথা শেষ হওয়া মাত্র দরজায় শব্দ হলো। কেউ দরজার বাইরেটায় কিছু ঘষছে। ব্যাপারটা অনুমান করে আঁতকে উঠল প্রাণেশ। পাইথনটা দরজায় চলে আসেনি তো? পাইথন যদি শক্ত শক্তি প্রয়োগ করে তাহলে দরজার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। প্রায় 30 সেকেন্ড ধরে দরজায় যে শব্দ হচ্ছিল তা বন্ধ হলো। ভদ্রমহিলা বিস্ফোরিত চোখে প্রাণেশের দিকে তাকালেন। ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, দরজা ভেঙে ফেলবে না তো? ঠিক বুঝতে পারছি না, প্রাণেশ বলল। কিন্তু শুনেছি পাইথন সাপের দাঁতে বিষ থাকে না। আমিও তাই শুনেছি, প্রাণেশ বলল। তবে পাইথন তো গিলে খায়। গত রাতে আমি ওর জোড়াটাকে একটা শেয়াল গিলতে দেখেছি। প্রাণেশ বলল। শেয়াল? আঁতকে উঠলেন ভদ্রমহিলা। তারপরেও এখানে থাকতে আপনার ভয় করল না? কি করব বলুন, অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি। ভাবলাম যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তো চাকরিটা থাকছে। প্রাণেশ হাসল। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও আপনার হাসি পাচ্ছে? আমি একা থাকলে পেত না। কাল সারা রাত তো চাদর মুড়ি দিয়ে থেকেছি। কিন্তু একটা সমস্যা যে হয়ে গেল। যে মেয়েটা বদন সুন্দরবাবুর রান্না করে দেয় সে আজও রান্না করে গেছে। কিন্তু সেই রান্না রয়েছে রান্নাঘরে। খেতে হলে ওখান থেকে নিয়ে এসে খেতে হবে। চিন্তিত হলো প্রাণেশ। এই অবস্থায় আপনার খাওয়ার কথা মনে পড়ছে? চোখ বড় হলো ভদ্রমহিলার। না মানে, আপনি আমার থাকার সময়ে প্রথম এই ঘরে এলেন তো, তাই কিভাবে আপ্যায়ন করব ভাবতে গিয়ে। চুপ করুন, আর মানে বলতে হবে না। একটা রাত না খেলে কেউ মারা যায় না। আবার মোবাইল বের করে ডায়াল করে কানে চাপালেন যন্ত্রটা। তারপরে ভদ্রমহিলা উত্তেজিত গলায় বললেন, রিং হচ্ছে, রিং হচ্ছে। প্রায় নিঃশ্বাস রুদ্ধ করে রেখে চেঁচিয়ে উঠলেন তিনি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি ডিএ কল্পনা দত্ত। হ্যালো। যাহ! যন্ত্রটাকে চেয়ারের সামনে এনে উল্টে পাল্টে দেখে ভদ্রমহিলা তাকালেন। রিং হলো কিন্তু কানেকশন হলো না। উফ, কি ভয়ানক অবস্থা! ড্রাইভারকে ফোন করতে চাইলেন? আর কাকে? সেই তো চাকা সারিয়ে এনে আমাকে উদ্ধার করতে পারে। ভদ্রমহিলার কথা শেষ হওয়া মাত্র তার হাতে ধরা মোবাইল বেজে উঠল। যেন তিনি পরশ পাথর পেয়েছেন এমন ভঙ্গিতে মোবাইল তুলে ধরে চেঁচিয়ে হ্যালো বললেন। এবার ওপাশ থেকে ভেসে আসা কথা কানে এলো তার। বাক্যটি শেষ হতে না হতেই তার গলা থেকে চিৎকার ছিটকে এলো। হ্যালো, হ্যালো। আহ! আবার লাইন কেটে গেল। কি বললেন উনি? আর কি বলবে? অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। বলল চাকা সারানোর গ্যারাজ নাকি আজ বন্ধ। কাল সকালের আগে চাকা সারানো যাবে না। এখন কি হবে জানি না। তারপর প্রাণেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নামটা কি বলুন তো? আমি প্রাণেশ। চোখ বন্ধ করলেন মহিলা। তারপর মাথা নেড়ে বললেন, না, নেই। নেই? আমার পরিচিত কারো এই নাম নেই। ও হ্যাঁ, আমার নাম নিশ্চয়ই শুনলেন। এই যে একটু আগে বললাম টেলিফোনে। কল্পনা দত্ত।
ভারী সুন্দর নাম, বলল প্রাণেশ। সুন্দর? সুন্দর কেন মনে হলো? সুন্দর নয়? কল্পনা যখন বাস্তব হয় তখন তাকে সুন্দর না বলে পারা যায়? এই যে আপনি যেখানে বসে আছেন, সেখানে বসে গতকাল রাত্রে একদম একা একা ভাবছিলাম, কেউ যদি সঙ্গে থাকতো তাহলে তার সঙ্গে গল্প করা যেত। তখন কি ভেবেছিলাম পরের সন্ধেবেলায় আপনি ওই চেয়ারে বসে আমার সঙ্গে কথা বলবেন। আমার কল্পনা কেমন করে বাস্তব হয়ে সুন্দর লাগছে। আপনি বসুন, সারা রাত না খেয়ে কেন থাকবেন? আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। প্রাণেশ দরজার দিকে পা বাড়াতেই কল্পনা গলা তুললেন। না না, প্লিজ না। প্রাণেশ ফিরে তাকালো। না মানে? আবার মানে মানে করছেন কেন? বাইরে বিশাল অজগর ঘুরে বেড়াচ্ছে, আর আপনি খাবার আনতে যাচ্ছেন? কোথাও যেতে হবে না, বসুন এখানে। হাত তুলে খাট দেখিয়ে দিলেন কল্পনা। অতএব বাধ্য ছেলের মতো খাটের এক কোণে বসল প্রাণেশ। তখনই একটা অদ্ভুত শব্দ হলো। তারপরে অনেকগুলো শেয়াল একসঙ্গে চিৎকার করে উঠল। কল্পনা দুহাতে মুখ ঢাকলেন। প্রাণেশ বলল, নার্ভাস হবেন না, মনে হয় ওরা ঘরের ভেতর আসবে না। বিশ্বাস কি? হাত সরালেন না কল্পনা। কাল আসেনি, এর আগেও এই ঘরের ভেতর কোনো হিংস্র প্রাণী ঢোকেনি। ঢুকলে যিনি এখানে থাকতেন তিনি নিশ্চয়ই বলে যেতেন। প্রাণেশ বলল। হাত সরালেন কল্পনা। জিজ্ঞাসা করলেন, এরকম জায়গায় এর আগে আপনি কখনো থেকেছেন? আমি কখনো থাকিনি। না। প্রাণেশ মাথা নাড়ল। এই প্রথম। কাল প্রথম রাত ছিল, ঘুমিয়ে পড়েছিলাম বলে টের পাইনি। আগের ভদ্রলোক কিভাবে যে এখানে থাকতেন তা তিনিই জানেন। প্রাণেশ কথা বলার পর বাইরে থেকে শেয়ালের ডাক ভেসে এলো। এবার আর আর্তনাদ নয়, ডাক শুনে মনে হচ্ছে খুব রেগে তেড়ে তেড়ে যাচ্ছে। কল্পনা জিজ্ঞাসা করলেন, এখানে সাপ আর শেয়াল ছাড়া অন্য কোনো প্রাণী রাত্রে বের হয় নাকি? আমি জানি না। এই তো বললেন কাল রাত্রে এখানে ছিলেন। সন্ধ্যের পরে ঘুমিয়ে পড়েছিলাম। মা বলেন আমি নাকি মরার মতো ঘুমোই, কোনো হুঁশ থাকে না। প্রাণেশ বলল। মা আছেন তাহলে? আর কে কে আছেন? কল্পনা তাকালেন। বৌদি, দাদা, ভাইপো। আর তার কথা বললেন না কেন? তিনি নেই? তিনি মানে? আপনাকে যিনি চালান, আপনার অর্ধাঙ্গিনী। ও, তাই বলুন না। এতদিন বেকার ছিলাম তো, তাই বিয়ে করার প্রশ্নই ছিল না। একটু লজ্জা পেল প্রাণেশ। নিশ্চয় ঠিক করে রেখেছেন কাউকে, এবার মালা বদল করবেন? না না, আমি ওসব করিনি, বিশ্বাস করুন। করলাম, তবে আজকালকার ছেলেরা ঠোঁটের ওপর গোঁফ বের হলেই প্রেম করতে ছোটে। আপনি ছোটেননি। গুড। বাইরেটা আবার চুপচাপ হয়ে গিয়েছে। ঘড়ি দেখল প্রাণেশ। রাত 7:30 বাজে। ভোর হবে সেই সকাল 6টায়। ততক্ষণ কি করে সময় কাটবে? প্রাণেশ কল্পনার দিকে তাকালো। আপনি কোথায় থাকেন? মধুপা নদীর ধারে, গ্রামের নাম মধুপর্ণ। ভদ্রমহিলা বললেন। বাহ, কি সুন্দর নাম। হ্যাঁ, আমাদের এদিকে মানে মধুপা নদীর পাশে সবকিছুই সুন্দর। আপনার নিশ্চয় আজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দেখুন না গাড়ির চাকা দুটো একসঙ্গে বিট্রে করবে কে ভেবেছিল? নইলে কখন বাড়িতে পৌঁছে যেতাম। বাড়িতে সবাই আছেন? নরম গলায় প্রশ্ন করল প্রাণেশ। আমি আর আমার মা। বাবা চলে গেছেন 4 বছর আগে। একটু মাথা নেড়ে বললেন, এবার নিশ্চয়ই প্রশ্ন করবেন না আমার স্বামী আছেন কিনা। কথা বলতে গিয়েও থেমে গেল প্রাণেশ। না মশাই, বিয়ে করার মতো কোনো ছেলে খুঁজে পাইনি। ঠিক বললাম না? খুঁজিনি। বলা ভালো, চোখে পড়েনি। বড় চাকরি করি, ভালো মাইনে পাই। মা বলে আর কতদিন একা থাকবি। আচ্ছা বলুন তো, যে কেউ নিজের বিপদ ডেকে আনে? যাকে বিয়ে করব সেও তো আমাকে বিয়ে করবে। তার কথা মনের মতো না হলে ঝামেলা হবে, তাই না? বেশ আন্তরিক গলায় কথাগুলো বলে শ্বাস ফেললেন কল্পনা। বাইরে বিচিত্র শব্দ হচ্ছিল। ওরা কথা না বলে নিঃশব্দে সেই শব্দ শুনছিল। বাইরের পৃথিবীটা ধীরে ধীরে রহস্যময় হয়ে উঠছিল। প্রাণেশ দেখল কল্পনা তখন থেকে একই ভঙ্গিতে বসে আছেন, শুধু তার চিবুক এখন নিচু হয়ে বুকের কাছে চলে গেছে। বোঝাই যাচ্ছে একইভাবে বসে থাকতে থাকতে ওর তন্দ্রা ভাব এসে গিয়েছে। খারাপ লাগলো প্রাণেশের।
আপাতত এই ঘর যখন তার, তখন কল্পনা অবশ্যই এই ঘরে তার অতিথি হয়ে আছেন। অতিথিকে যত্ন করা তার কর্তব্য। সে উঠে দাঁড়িয়ে নিঃশব্দে বিছানার চাদরটাকে টান টান করল। বালিশটাকে ঠিক করে নিচু গলায় বলল, শুনছেন? একবার বলা মাত্র কল্পনা ধড়ফড় করে সোজা হয়ে বসলেন। প্রাণেশ বলল, যদি খুব আপত্তি না থাকে তাহলে আপনি বিছানায় এসে রেস্ট নিন, আমি চেয়ারে বসছি। না না, ঠিক আছি। কল্পনা লজ্জা পেলেন। এখন মাত্র 7:30, কিছুক্ষণ রেস্ট নিলে শরীর সুস্থ থাকবে। আপনি সংকোচ করবেন না। যদি উপায় থাকতো তাহলে আমি পাশের ঘরে চলে যেতাম, কিন্তু দোহাই, আমাকে আরো বিপদে ফেলবেন না। এরকম জায়গায় একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। কল্পনা বললেন। আপনি আর দ্বিধা করবেন না। প্রাণেশ দরজার কাছে সরে যেতে কল্পনা উঠে বিছানায় বসলেন। কি বলে যে ধন্যবাদ দেব জানি না। ঠিক আছে, আমরা দুজন পালা করে ঘুমোবো। বিশ্বাস করুন, আমি আর বসে থাকতে পারছিলাম না। সেই সকাল থেকে কাজ নিয়ে ছুটোছুটি করছি। এই আরামটা খুব দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। প্রাণেশ জবাব না দিয়ে দরজায় কান চেপে বাইরের আওয়াজ শোনার চেষ্টা করল। কোনো আওয়াজ আসছে না। সে ইতস্তত করল। যদি সাপটা কাছাকাছি না থাকে তাহলে দৌড়ে পাশের রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসা যেতে পারে। সেটা ভাবতেই তার মনে হলো কল্পনার নিশ্চয়ই ঘুমাবার আগে টয়লেট থেকে ঘুরে আসার প্রয়োজন হবে। সাপটা যদি খাবারের জন্য অন্য কোথাও চলে যায় তাহলেই সেটা সম্ভব। সে দরজাটা ঈষৎ খুলে বাইরেটা দেখতে চাইল। ফিনফিনে জ্যোৎস্না ছড়িয়েছে সামনের খোলা জায়গায়। তারই আলোয় আবছা যতটুকু দেখা যাচ্ছে তাতে সেই সাপের শরীর চোখে পড়ছে না। আপনি কি করছেন? আতঙ্ক স্পষ্ট হলো কল্পনার স্বরে। বাইরে কেউ নেই, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। আপনার যদি টয়লেটে যাবার প্রয়োজন থাকে তাহলে ঘুরে আসতে পারেন, নিচু গলায় বলল প্রাণেশ। তারপর দরজাটা আরো একটু ফাঁক করল। উফ, কোথাও যেতে হবে না, প্লিজ দরজাটা বন্ধ করুন। কি হলো? দরজা ভেজিয়ে প্রাণেশ বলল, বাইরেটা এখন ফাঁকা, কোনো ভয় নেই। একটা রাত না খেলে কি আপনি মরে যাবেন? রেগে গেল কল্পনা। আমার কথা নয়, আপনিও তো না খেয়ে থাকবেন। থাকবো, জীবনে অনেক কিছু না পেয়ে তো খারাপ নেই। দয়া করে দরজার ছিটকিনিটা বন্ধ করুন। আঙুল তুললেন কল্পনা। কণ্ঠস্বর এত জোরে ছিল যে চটপট ছিটকিনি তুলে দিল প্রাণেশ। আর দেওয়া মাত্র দরজায় ঘষ্টানের জোরালো আওয়াজ হলো। কল্পনা জিজ্ঞাসা করলেন চাপা গলায়, ও কিসের শব্দ? শব্দ কানে যেতেই কেঁপে উঠেছিল প্রাণেশ। তাড়াতাড়ি দরজার খিলটা সে তুলে দিয়ে খালি চেয়ারটাকে টেনে দরজার গায়ে ঠেস দিয়ে বসল। কল্পনা জিজ্ঞাসা করল, সেই সাপটা? বোধ হয়। দরজা ভাঙবে না, ভাঙলে আপনার সঙ্গে আমার দেখা হতো না। কাল রাত্রেই ওর পেটে চলে যেতাম। শ্বাস ফেলল প্রাণের শব্দ করে। তারপরেই মনে পড়তে সে সংশোধন করল, কাল অবশ্য ওর জোড়া সাপটা এখানে একটা আস্ত শিয়াল খেয়ে গিয়েছে, এটা বোধহয় আসেনি। যদি দরজা ভেঙে ঢোকে? প্রকৃতি যাদের শরীরে শক্তি দেয় তাদের মাথায় বুদ্ধি যতটুকু না দিলে বাঁচবে না ততটুকুই দেয়। ভাঙার হলে এতক্ষণে ভেঙে ফেলতো। মাথা নাড়ল প্রাণেশ। কি করা যাবে, না খেয়েই থাকতে হবে। আপনার দেখছি খাই খাই রোগ আছে। ঠিক আছে, বেঁচে ফিরতে পারলে আপনাকে যা খেতে চান তা পেট ভরে খাইয়ে দেব। আমি অবশ্য অত্যন্ত সাধারণ রান্না করি, কিন্তু আমার মায়ের রান্না একবার খেলে আপনি কোনো দিন ভুলতে পারবেন না। প্রাণেশ হাসল। ওর হাতের রান্না খেতে পেলে আমি ধন্য হব। যাকে, এভাবে ভয়ে ভয়ে বসে থাকার চেয়ে শুয়ে পড়লে যদি ঘুম আসে তাহলে টেনশন থেকে রক্ষা পাওয়া যাবে। কল্পনা উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লেন। আবার চেয়ারে বসল প্রাণেশ। সে লক্ষ্য করল হ্যারিকেনের আলো আগের থেকে অনেক কমে এসেছে। তেল কমে গিয়েছে। বদন সুন্দরবাবু নিশ্চয়ই বাড়িতে কেরোসিন মজুত করে রেখেছেন, কিন্তু সেটা কোথায়? যদি পাশের ঘরে থেকে থাকে তাহলে আজ সেটা পাওয়ার আশা নেই। হ্যারিকেনের আলো কমতে কমতে শেষ পর্যন্ত শিখা দপদপ করতে লাগলো। তখন ঘরে পাতলা অন্ধকার ছড়ালো। প্রাণেশ কল্পনার শায়িত শরীরের আদলটুকু দেখতে পাচ্ছিল, তার বেশি কিছু নয়। কল্পনার স্থির শরীর একসময় ঝাপসা অন্ধকারে ডুবে গেল। বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল প্রাণেশ। কল্পনা ঘুমিয়ে পড়েছেন কিনা বোঝা যাচ্ছে না।
অপরিচিত জায়গায় দরজা বন্ধ করে অচেনা পুরুষ কাছাকাছি বসে থাকলে কোনো মহিলা, তা তিনি যতই ক্লান্ত হন, এত তাড়াতাড়ি গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন? কিন্তু উঠতে গিয়েও সামলে নিয়ে নিঃশব্দে আবার বসে পড়ল প্রাণেশ। অন্ধকার ঘরে চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালে ভদ্রমহিলা যদি তাকে ভুল বোঝেন, অন্য অর্থ করেন, যেন চুরি না করেও তার দায়ে ধরা পড়েছে, সে এমন ভঙ্গিতে বসে রইল। কখন যে নিদ্রা এসেছিল জানা নেই। হঠাৎ কানে যেন চাপা আর্তনাদ ভেসে আসতেই সোজা হয়ে বসল প্রাণেশ। সঙ্গে সঙ্গে ধর্মড়িয়ে উঠে শুনতে পেল ঘুম ভাঙা গলায় কল্পনা চাপা গলায় বলে উঠল, "এ কি, এ কি?" "ভয় পাবেন না, হ্যারিকেনের তেল শেষ হয়ে গিয়েছে।" প্রাণেশ চাপা গলায় বলতেই আবার বাইরে সেই আর্তনাদ শোনা গেল। "আপনি কোথায়?" গলা কাঁপছিল কল্পনার। "ওই একই চেয়ারে বসে আছি।" "বাইরে কে আর্তনাদ করছে?" "জানি না, দরজা খুলে দেখার সাহস পাইনি। আপনি এখন ঘুম থেকে উঠেছেন, যদি বলেন দেখতে পারি।" প্রাণেশ বলল। "না না।" ধড়মড়িয়ে উঠে বসলেন কল্পনা। "একদম না। আপনাকে বাইরে গিয়ে কিচ্ছু দেখতে হবে না।" "আচ্ছা, না হয় নাই দেখলাম। মনে হচ্ছে পাশের ঘরে কেরোসিন তেল থাকতে পারে। তেল নিয়ে এলে আলো জ্বালতে পারি।" "এতক্ষণ তো অন্ধকারে বেশ ছিলেন। কোনো অসুবিধে হচ্ছিল?" "আমি আপনার কথা ভেবে বলছি," প্রাণেশ বলল। "থাক, আমার কথা আপনাকে ভাবতে হবে না," কল্পনা বললেন। "একটা চাল টিপলেই বোঝা যায় ভাত ঠিকঠাক হয়েছে কিনা। আপনার মনে যদি কুমতলব থাকতো, তাহলে আমি এতক্ষণ শান্তিতে ঘুমোতেও পারতাম না। এতক্ষণ যখন অভদ্রতা করেননি, তখন বাকি রাতটাও নিশ্চয়ই করবেন না?" কল্পনার কথা শেষ হওয়া মাত্র ওর ব্যাগে রাখা মোবাইল ঝনঝনিয়ে বেজে উঠল। ব্যস্ত হাতে ব্যাগ খুলে মোবাইল বের করে বোতাম টিপে কানের কাছে এনে জানান দিলেন কল্পনা। ওপারের গলা শুনে কল্পনা বললেন, "হ্যাঁ হ্যাঁ, এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি এখন কোথায়?" ওপাশের কথা শোনার পর নিজের ঘড়ি দেখলেন কল্পনা। "এখন রাত 11:30। তোমার এখানে আসতে কত সময় লাগবে?" উত্তরটা শুনে একটু ভাবলেন কল্পনা। তারপর অন্ধকারে দাঁড়ানো প্রাণেশের দিকে না দেখেও বললেন, "না থাক, এত রাত্রে তোমাকে গাড়ি ভাড়া করে আনতে হবে না। তুমি চাকা সারিয়ে সকালে যত তাড়াতাড়ি পারো চলে এসো। ঠিক আছে? হ্যালো, হ্যালো।" যা। মোবাইল বন্ধ করে পাশে রেখে কল্পনা বললেন, "ড্রাইভার ফোন করেছিল। একটা ভাড়ার গাড়ি নিয়ে আমাকে নিতে আসতে চাইছিল।" "ও।" প্রাণেশ বলল, "চলে গেলেই হয়তো ভালো হতো।" "কিরকম?" "আপনার মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন।" ড্রাইভার তাকে খবর দিয়েছে। গেলে ভালো হতো ঠিকই, আপনি পা ছড়িয়ে ঘুমোতে পারতেন। ফোনে কথা বলার সময় মাথায় আসেনি। কল্পনা বললেন, "না না, আমি নিজের কথা ভেবে বলিনি। আপনার অসুবিধে হচ্ছে দেখে বলছি। আপনি আমাকে ভুল বুঝবেন না।" কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রাণেশ আবার চেয়ারে ফিরে গেলে কল্পনা বললেন, "অদ্ভুত লাগছে। আপনাকে চিনি না, কখনো দেখিনি। আর সেই আপনার সঙ্গে বন্ধ ঘরের অন্ধকারে আমি বসে আছি। কখনো ভাবতেও পারিনি এমন হবে। আপনার মুখ দেখতে পারছি না, অথচ কথা বলে চলেছি। এরকম অভিজ্ঞতা আপনার কখনো হয়েছে?" "বাস্তবে দূরের কথা, কল্পনাতেও হয়নি," প্রাণেশ বলল। একটু চুপ করে কথা বলল কল্পনা। "আপনি খুব ভালো।" তারপর কোনো কথা নেই, বাইরেটাও শব্দহীন। অনেকক্ষণ বসে থেকে শেষ পর্যন্ত প্রাণেশ চেয়ার ছেড়ে নিঃশব্দে দরজার কাছে পৌঁছে কান পাতল। বাইরে প্রাণের কোনো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। সে খুব সন্তর্পণে দরজা খুলে ঈষৎ ফাঁক করে বাইরে তাকালো। এখন জ্যোৎস্নায় যেন পৃথিবী ভেসে যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। সে দরজাটা আরো একটু খুলে দেখল কোনো প্রাণের চিহ্ন নেই। ভালো করে নজর করল। না, সাপটা নেই। সে যতটা নিঃশব্দে সম্ভব দৌড়ে পাশের ঘরের কাছে গিয়ে দেখল দরজা হাট করে খোলা। ভেতরটা অন্ধকার। সে অন্ধকারে যদি সাপটা বা অন্য কোনো হিংস্র প্রাণী বসে থাকে, তাহলে ভেতরে ঢুকলে তার অবস্থা গতরাতে দেখা শেয়ালটার মতো হতে পারে। অসহায় শেয়ালটাকে কি অনায়াসে গিলে ফেলেছিল সাপটা। সাহস পেল না প্রাণেশ। থমথমে চারিধারে নজর রেখে সে প্রায় পা টিপে টিপে ফিরে এলো ঘরে। শরীরটা ভেতরে ঢুকিয়ে দরজা ঈষৎ খুলে সে বাইরেটা দেখতে লাগলো।
চাঁদের আকৃতি এখনো পুরো গোলাকার না হলেও চমৎকার আলো নেমে আসছে তার শরীর থেকে। সেই আলোয় দূর থেকেও নদীর জল প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। দেখে কল্পনা করা যায় এমন সুন্দর পরিবেশে মৃত্যুর দূতেরা নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। প্রাণের সতর্ক চোখে তাদের সন্ধান করতে লাগলো। না, কোনো প্রাণের অস্তিত্ব সে দেখতে পেল না। দরজা ভেজিয়ে দিয়ে চেয়ারের দিকে অনুমানে পা বাড়াতেই কল্পনার গলা শুনতে পেল সে। হুমা, ভেজিয়ে দিলেন শুধু, ছিটকিনি বা খিল আটকালেন না? আপনি জেগে আছেন? ফিরে গিয়ে ছিটকিনি তুলে দিল প্রাণেশ। আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আপনি ঝুঁকি নিয়ে বাইরে গিয়েছেন আর আমি ঘুমোবো? অদ্ভুত। কল্পনা অন্যরকম গলায় কথাগুলো বললেন। প্রাণেশ কথা না বাড়িয়ে নিঃশব্দে চেয়ারে বসে পড়ল। কল্পনা জিজ্ঞাসা করলেন, বাইরে কিছু দেখতে পেলেন? না, খাবার আনতে গিয়ে দেখলাম ঘরের দরজা হাট করে খোলা। সাহস পেলাম না। যদি ভেতরে কিছু থাকে। প্রাণেশ বলল। আমি বুঝতে পারছি না কি করে এটা সম্ভব। বিরক্ত হলেন কল্পনা। তার মানে? এখানে একটা অফিস তৈরি হয়েছে, কাছাকাছি গ্রামে মানুষজন থাকে, দিনের বেলায় কোনো ভয়ের ব্যাপার ঘটে না, অথচ রাত হলেই ভয়ঙ্কর সাপ শেয়াল অবাধে ঘুরে বেড়ায় এখানে। নিশ্চয়ই আপনার আগে যিনি এখানে ছিলেন তিনি ওপর মহলে কমপ্লেন করেননি। ওই হিংস্র প্রাণীদের সঙ্গে মিলেমিশে থাকতেন, অথবা অন্ধকার নামলেই দরজা বন্ধ করে ঘরেই বসে থাকতেন। কোনো সভ্য দেশে এরকম ব্যাপার কেন হবে? বেশ উত্তেজিত গলায় কথাগুলো বললেন কল্পনা। উনি ফিরে এলে ওকে জিজ্ঞাসা করব, প্রাণেশ বলল। উফ, আমার কপাল যে এত ভালো তা জানতাম না। কল্পনা হাসলেন। কিরকম? অবাক হলো প্রাণেশ। এরকম দরজা বন্ধ অন্ধকার ঘরে রয়েছি আমি আপনার সঙ্গে। আচ্ছা, আপনি একজন মাতাল লম্পট অমানুষ হতে পারতেন। আপনার শরীরে তো কম শক্তি নেই। আমি বাধা দিতাম, কিন্তু আমাকে অজ্ঞান করে। ঢোক গিললেন কল্পনা। তারপর থামলেন। অথচ আপনি সেসবের কিছুই করেননি। একজন ভালো বন্ধুর মতো আচরণ করছেন। কল্পনার যেন হঠাৎ মনে পড়ল, এমন গলায় বলে উঠল, ওহো, ভুলেই গিয়েছিলাম, আমার ব্যাগে চকলেট আছে, খাবেন? অন্ধকারে তার আঙুল ব্যাগের চেন খুলতে লাগলো। পেয়েছি, দুটো বড় চকলেটের বার আছে, হাত বাড়ান, একটা নিন। এখন খিদে অনেক মরে এসেছে, তবু চকলেট শুনে হাত বাড়িয়ে ওটা নেয়ার সময় কল্পনার আঙুলের স্পর্শ পেল প্রাণেশ। সে শীতল আঙুলের স্পর্শ যেন তার শ্বাসে পৌঁছে গেল। খেয়ে নিন, শরীরে শক্তি পাবেন। কল্পনা খাওয়া শুরু করলেন। বেশ বড় এবং স্বাস্থ্যবান চকলেটের বার দাঁতে কাটতেই মুখ জলে ভর্তি হয়ে গেল। সুস্বাদু চকলেট এক লহমায় মেজাজটাকে প্রফুল্ল করল। খেতে খেতে কল্পনা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কাল তো আপনি এখানে একাই ছিলেন, ভয় পাননি? সন্ধে সন্ধেই ঘুমিয়ে পড়েছিলাম বলেই বোধহয়। ও বাবা, আপনি তো খুব ঘুম কাতুরে। প্রাণেশ হাসল, কথা বলল না। কারো কথা মনে আসেনি? কোনো বান্ধবীর কথা? দূর, আমার কোনো বান্ধবী নেই। অন্ধকারেই মাথা নাড়ল প্রাণেশ। অন্ধকারে কল্পনার কণ্ঠ থেকে কোনো শব্দ ভেসে এলো না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি ২টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।